তো কি একটা টেবিলে একটা ডায়াগ্রামে একটা ডাটাবেজের ধারণা, ডাটাবেজটা কিরকম হইতে পারে, তার রিলেশন কার সাথে কি সম্পর্ক এই জিনিসগুলা। এখান থেকে আমরা যখন একটা টেবিলে রূপান্তর করি তখন কি হইছে যে ধাপগুলি কি ধাপ আমাদের ফলো করতে হয়? প্রতিটি এন্টিটিকে একটি টেবিলে রূপান্তর করা। প্রতিটি এন্টিটিকে একটা টেবিলে রূপান্তর করব। যেমন মনে করি যে একটা এন্টিটি আছে আমাদের, ১ম এ একটা দিয়ে দেখি যেমন একটা এন্টিটি আছে একটা স্টুডেন্ট। এই একদম আরেকটু বড় দেখি আমরা, ডায়াগ্রাম। হুম, নিচে একটা ডায়াগ্রাম তৈরি করা আছে। যেমন এখানে ২ টা এন্টিটি আছে। একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে কলেজ। তাহলে স্টুডেন্ট নিয়ে আমাদের একটা টেবিল হবে। আর টেবিলের অ্যাট্রিবিউট গুলি কি হবে? স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং স্টুডেন্ট অ্যাড্রেস। আরেকটা টেবিল কি হবে? কলেজ। কলেজের ভিতরে কয়টা অ্যাট্রিবিউট থাকবে? টেবিলের নাম হবে কলেজ, অ্যাট্রিবিউট হবে কলেজ আইডি এবং কলেজ নেম। এই হচ্ছে আমাদের ফার্স্ট ধাপ। সেকেন্ড ধাপে আমরা কি করব? এই যে প্রতিটি অ্যাট্রিবিউট টেবিলের কলাম হবে। এই যে কলাম হবে, যেটা অ্যাট্রিবিউটের একটা করে কলাম হবে। যতগুলো অ্যাট্রিবিউট আছে প্রত্যেকটা একটা করে কলাম হবে। কি অ্যাট্রিবিউটকে প্রাইমারি কি বলবো? এই যে কি অ্যাট্রিবিউট যেটা থাকবে, যেটার নিচে আন্ডারলাইন দেওয়া থাকবে, সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, সেটাকে আমরা প্রাইমারি কি হিসেবে ধরে রাখবো। যেমন এক্সাম্পল হিসেবে এই যে একটা টেবিল দেওয়া হইছে, এই যে স্টুডেন্ট আইডি, এই যে পিকে দিয়ে বোঝানো হয়েছে প্রাইমারি কি, নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার। এটা আমরা তৈরি করলাম। এই টেবিলটা হচ্ছে, টেবিলটার নাম কি? স্টুডেন্ট টেবিল। এই স্টুডেন্ট টেবিল এটা মানে হচ্ছে আমাদের এন্টিটি ছিল স্টুডেন্ট, তার অ্যাট্রিবিউট গুলি ছিল এই জিনিসটা। এটা দিয়ে আমরা এটা তৈরি করলাম। এইবার আমরা আসি সেকেন্ড ধাপে, দেখো উইক এন্টিটি রূপান্তর করা, যেটা হচ্ছে উইক এন্টিটি। উইক এন্টিটি বুঝবে কিভাবে? যেটার ভিতরে আমার ডিরাইভ অ্যাট্রিবিউট থাকে, যেগুলি থেকে একটু সরি ডাবল লাইনে যেটা থাকে, ডিরাইভ না ডাবল লাইন থাকে, সেটাকে আমরা বলতেছি কি উইক এন্টিটি। এই উইক এন্টিটি কি নিজ নিজ আলাদা নয়, এটি স্ট্রং এন্টিটি এর উপর নির্ভর করে। তাই এই টেবিল স্ট্রং এন্টিটি এর প্রাইমারি কিকে ফরেন কি হিসেবে যোগ করতে হয়। যেমন মনে করেন একটা এন্টিটি আছে আমার কি ডিপার্টমেন্ট, এটা উইক এন্টিটি। আরেকটা এন্টিটি আছে আমাদের এমপ্লয়, এটা স্ট্রং এন্টিটি। দেখুন এই ডিপার্টমেন্ট যে এন্টিটি, এটার জন্য একটা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করলাম কি ডিপার্টমেন্ট নেম এবং রিলেশন, এই দুইটা আমার অ্যাট্রিবিউট থাকলো, মানে দুইটা কলাম থাকলো। এই যে দুইটা কলাম থাকলো, এই দুইটা কলামের সাথে আরেকটা কলাম নিয়ে আসবো কোত্থেকে? স্ট্রং এন্টিটি যে প্রাইমারি কি, যে এমপ্লয়ের আইডিটা ছিল, এটা প্রাইমারি কি। এই প্রাইমারি কিটার এই কলামটাকে এটার সাথে অ্যাড করে দিব। এই দেখেন এখানে কয়টা কলাম হইছে? এমপ্লয়ের আইডি, ডিপার্টমেন্ট নেম এবং রিলেশন, এই ৩টা আমার কলাম হইছে। এই ৩টা কলামের মধ্যে আমি কি ২টা কলাম আমার এখানে আছে কি ডিপার্টমেন্ট টেবিল। এই টেবিলটা হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল। এই ডিপার্টমেন্ট টেবিলের ভিতরে আমরা আমাদের অ্যাট্রিবিউট আছে ২ টা, কিন্তু আরেকটা বেশি নিয়ে আসছি। এই বেশিটা কোত্থেকে নিয়ে আসছি? সে কারণ কি, যেগুলো হচ্ছে উইক এন্টিটি সেটা এককভাবে চলতে পারে না, সে আরেকজনের উপর ডিপেন্ড করে। এইজন্য আমরা স্ট্রং এন্টিটি যেটা আছে সেখান থেকে আমরা তার প্রাইমারি কি যেটা, তার প্রাইমারি কি হইছে যে এমপ্লয়ার আইডি। এই এমপ্লয়ার আইডিটাকে আমার এখানে ফরেন কি হিসেবে, প্রাইমারি কিটাকে এখানে ফরেন কি হিসেবে ব্যবহার করে দিছি। কারণ কি এই ডিপার্টমেন্টের এই যে অ্যাট্রিবিউটের ভিতরে কিন্তু এই এমপ্লয়ার আইডিটা নাই। আমরা আরেকজনের কাছ থেকে ধার করে এটা নিয়ে আসছি, এইজন্য এটা ফরেন কি হইছে। কারণ তার প্রাইমারি কি না, আরেকজনের প্রাইমারি কি এই লোকের ফরেন কি হিসেবে এখানে চলে আসছে। তখন আমাদের যখন উইক এন্টিটি থাকবে তখন আমাদের এই কাজটা করতে হবে। তারপর আসে ৩য় স্টেপ। ৩য় স্টেপে আমরা কি করব? এই রিলেশনশিপটা কি ওয়ান টু ওয়ান রিলেশনশিপে রূপান্তরকরণ। সম্পর্কিত ২ টি টেবিলে যেকোনো একটিতে অন্যটির প্রাইমারি কিকে এবং ফরেন কি হিসেবে রাখুন। কখনো ২ টি এন্টিটিকে একত্র করা যায় যদি তারা একসাথে ব্যবহৃত হয়। যেমন দেখেন এই ২ টা ক্ষেত্রে ৩ নাম্বার স্টেপের ভিতরে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনে রূপান্তর করব। যেমন স্টুডেন্ট একটা এন্টিটি, তার অ্যাট্রিবিউট গুলো হচ্ছে স্টুডেন্ট আইডি এবং নেম। আর আইডি কার্ড আরেকটা এন্টিটি বা টেবিল নেম, যেগুলি এন্টিটি এগুলি একটা করে টেবিল হবে। তার অ্যাট্রিবিউট গুলো কি? কার্ড নং, ইস্যু ডেট। এখন দেখেন এই ক্ষেত্রে আমরা কি করতেছি যে স্টুডেন্ট আইডি, এই স্টুডেন্ট আইডি হচ্ছে আমার প্রাইমারি কি এবং তার নেম, সাথে আমরা কি করছি ফরেন কি আকারে এই আইডি কার্ডের আইডি এই কার্ড নংটা এখানে ফরেন কি হিসেবে যোগ করা হয়েছে।
এই যোগ করার কারণে আমাদের কি হয়েছে, এই যে টেবিলটার সাথে এই টেবিলের সাথে এই টেবিলের একটা সম্পর্ক হয়ে গেল, 1 to 1 সম্পর্ক হয়ে গেল। এই কাজটাই এটাকে আমাদের কি 1 to 1 রিলেশনশিপে রূপান্তর করা। যে এই টেবিলের সাথে এই টেবিল যখন আমরা এই স্টুডেন্ট কি দিয়ে প্রাইমারি কি দিয়ে কি করতেছি, এই টেবিলের সাথে এই টেবিলের একটা সম্পর্ক স্থাপন করে দিলাম কি দিয়ে? এই যে কার্ড নাম্বার দিয়ে, কার্ড নং দিয়ে, কার্ড নং দিয়ে এই কার্ড নং এই টেবিলের সাথে একটা রিলেশন তৈরি করা হলো। এই টেবিলের প্রাইমারি কিটা এই টেবিলের ফরেন কি আকারে চলে আসলো। তখন এর সাথে একটা রিলেশন হয়ে গেল। আর এই রিলেশনটা করলাম কি 1 to 1। এই কার্ড নাম্বার এই টেবিলের কার্ড নং এর সাথে ওই টেবিলের কার্ড নং এর একটা মানে এই স্টুডেন্টের সাথে এই কার্ডের একটা সম্পর্ক হয়ে গেল। এইবার আমরা আসি 1 to many। এই 1 to many রিলেশনশিপ কিভাবে কনভার্ট করব? দেন প্রথম ধাপটা আমরা কি করছি? প্রথম ধাপে আমরা একটা এই যে প্রতিটা এন্টিটিকে একটা করে টেবিলে কনভার্ট করছি। টেবিলে কনভার্ট করা উইক এন্টিটি গুলিকে উইক এন্টিটির ক্ষেত্রে যে স্ট্রং এন্টিটি আছে সেটা একটা প্রাইমারি কি এখানে ফরেন কি আকারে এড করা হয়েছে সেকেন্ড ধাপে। তৃতীয় ধাপে আমরা কি করছি? 1 to 1 রিলেশন গুলি যেখানে আছে সেটা খুঁজে সেই কাজটা করেছি। এই 1 to 1 রিলেশন বিল্ড আপ করার জন্য যে স্টুডেন্টের সাথে কার সম্পর্ক আছে, কার্ডের সম্পর্ক আছে, কার্ডের যে প্রাইমারি কিটা আছে সেই টেবিলটা থেকে আমরা এখানে ফরেন কি হিসেবে এই টেবিলটা তৈরি করছি। প্রথম কিন্তু এই টেবিলগুলো আমাদের আছে, তৈরি করা হয়ে গেছে। ফার্স্ট ধাপেই আমরা টেবিলগুলো তৈরি করে ফেলছি। এইবার আমরা ৩ নাম্বার ৪ নাম্বার ধাপে এসে কি দেখব? 1 to many রিলেশন গুলি আমরা বিল্ড আপ করব। 1 to many রিলেশন গুলি কিভাবে বিল্ড আপ করব? একইভাবে দেখেন টিচার্স আইডি এবং নেম একটা টেবিল থাকলো, আরেকটা টেবিলের ভিতরে আছে স্টুডেন্ট আইডি এবং নেম। টিচার্স এর সাথে স্টুডেন্টের সাথে 1 to 1 to many রিলেশন। তো স্টুডেন্ট আইডিটা কি হবে? এই যে তাহলে স্টুডেন্ট টেবিল টিচার টেবিলে যোগ হবে। টিচার্স টেবিলের মধ্যে আমরা স্টুডেন্ট টেবিলটা যোগ করে দিলাম। এখানে স্টুডেন্ট টেবিলের ভিতরে কি আছে? স্টুডেন্ট টেবিলটা এই যে স্টুডেন্ট টেবিল আছে, স্টুডেন্ট টেবিলের ভিতরে এটা হচ্ছে প্রাইমারি কি। আর এই স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কির সাথে কি হবে? টিচার আইডি তার প্রাইমারি কিটাকে এখানে ফরেন কি হিসেবে এড করে দিলাম। তাহলে এই স্টুডেন্ট টেবিলের সাথে টিচার টেবিলের একটা রিলেশন হয়ে গেল। তবে এই রিলেশনটা কি হবে? 1 to many, কারণ টিচারের সাথে অনেকগুলো স্টুডেন্টের সম্পর্ক হয়ে গেল। এইবার আমরা আসি যে এই টেবিলের এবার আসি মেনি টু মেনি রিলেশনশিপ। মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে দেখেন এখানে কি হবে? এখানে দেখেন যাকে আমরা আরেকজনের কাছ থেকে আনছি সেটাকে আমরা ফরেন কি করতেছি। কিন্তু মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে কি হবে? আমার ২ টা ফরেন কি চলে আসবে। কারণ অনেকের সাথে অনেকের সম্পর্ক। তাহলে এখানে একটা টেবিল আছে স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিলটা কি? স্টুডেন্ট আইডি এবং নেম। আর কোর্স আইডিটা হচ্ছে কোর্স আইডি এবং টাইটেল। তো এটা একটা টেবিল, স্টুডেন্ট একটা টেবিল, কোর্স একটা টেবিল। এই ২ টা টেবিলের ক্ষেত্রে ২ টা অ্যাট্রিবিউট থাকতেছে। ২ টা অ্যাট্রিবিউটের সাথে কি? স্টুডেন্ট আইডি একটা প্রাইমারি কি, কোর্স আইডি একটা কি? প্রাইমারি কি। তাইলে আমাদের কি করতে হবে? নতুন একটা টেবিল তৈরি করতে হবে। যেই টেবিলের নাম দিলাম কি? এনরোলমেন্ট। এই এনরোলমেন্ট টেবিলের মধ্যে আমরা কি করতেছি? প্রথম স্টুডেন্ট ফরেন কি, স্টুডেন্ট আইডিটাকে একটা ফরেন কি হিসেবে এড করা হইতেছে। তারপর কোর্স আইডিকে একটা ফরেন কি হিসেবে এড করা হইতেছে। তারপর এনরোলমেন্ট একটা ডেট করে নতুন একটা আমরা অ্যাট্রিবিউট যুক্ত করে দিচ্ছি এই এনরোলমেন্টে, যেটা কিনা আমাদের ইয়ার ডায়াগ্রামে নাই। ইয়ার ডায়াগ্রামে এনরোলমেন্ট নামে কোনো ধরনের এন্টিটি নাই। কিন্তু আমরা ওই এন্টিটিটা এখানে আমরা টেবিলের আমার কাজের সুবিধার জন্য টেবিলটা তৈরি করে দিয়েছি। কারণ কি? স্টুডেন্টের সাথে কোর্সের একটা মেনি টু মেনি একটা রিলেশন আছে। এইবার আমরা আসি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তারপর আমরা আসবো কোথায়? মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটের ক্ষেত্রে। ৫ নাম্বার স্টেপ শেষ। তারপর ৬ নাম্বার স্টেপে দেব মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউটের ক্ষেত্রে। তো মাল্টি ভ্যালুর যে অ্যাট্রিবিউটটা থাকবে, আচ্ছা এটা কত নম্বর চ্যাপ্টার দেখতেছি? ৩ নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট। এই যে মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট মধ্যে দেখেন কি আছে? যে মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট আলাদা, আলাদা টেবিলে স্থানান্তরিত হয়ে থাকে। এই টেবিলে মূল এন্টিটি এবং প্রাইমারি কি থাকবে। যেমন দেখেন স্টুডেন্টের একাধিক ফোন নাম্বার থাকতে পারে। তাহলে নতুন টেবিলটি হবে কি? স্টুডেন্ট হবে, স্টুডেন্টের প্রাইমারি কি এবং একটা ফোন নাম্বার থাকতেছে।
ফরেন কি স্টুডেন্ট টেবিল আছে ফরেন কি কোত্থেকে স্টুডেন্ট আইডি থেকে। দেন স্টুডেন্টের একাধিক ফোন নাম্বার থাকতে পারে। তো স্টুডেন্টের যদি একাধিক ফোন নাম্বার থাকে তখন আমরা কি করব, যে তাহলে নতুন একটা টেবিল তৈরি করা টেবিল হবে যেটা ভিতরে স্টুডেন্ট হবে একটা ফরেন কি আর স্টুডেন্ট ফোন নাম্বারটা আমরা নিয়ে আসব। এখানে একটা নতুন একটা আমরা আলাদা একটা টেবিল ক্রিয়েট করতে হবে। তারপর 7 নম্বরে কি হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট। এই ডিরাইভ স্যার অ্যাট্রিবিউট যেমন হ্যাঁ, আচ্ছা বলেন। স্যার এটার প্রশ্ন আকারটা কিরকম হবে স্যার, যে পড়াচ্ছেন স্যার, এই যে মাল্টিপল অ্যাট্রিবিউট এটা যে আসবে না, প্রশ্নটা, 1 2 1 2 1 2 মানে এটা আসবে না। স্যার এই কাজগুলো আমাদের প্র্যাকটিক্যালি দেখালে কি সব ভালো হতো নাকি স্যার? ক্লাস শেষে ফোন দিয়েন। স্যার লাস্ট 10 মিনিট একটু দেখাই দিলে ভালো হতো নাকি স্যার? বিষয়টা আমি বলি আপনাকে, যেটা যেটা হচ্ছে গিয়ে এইখানে যেটা আছে যে এই অ্যাট্রিবিউট যেটা আছে, এখানে যে জিনিসগুলি আছে এটা প্র্যাকটিক্যালি হ্যাঁ, দেখানো যাবে, দেখানো যায়। আচ্ছা আমি আপনাকে একটা ক্লাস আপনাদের জন্য ব্যবস্থা করে দিব। ঠিক আছে? এর মধ্যে স্যার ধন্যবাদ। প্র্যাকটিক্যালি আপনি একটু খেয়াল করে দিন আপনারা। তাহলে আমি একটা ক্লাস প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই জিনিসগুলি দেখাবো। কিভাবে এই রিলেশন গুলি করা হয়। কারণ সেটা ক্ষেত্রে আমাকে একটু কম্পিউটারকে প্রিপেয়ার করতে হবে একটা ডাটাবেস সফটওয়্যার ইউজ করে। ঠিক আছে? Oracle অথবা Oracle হ্যাঁ, Oracle টাই ভালো হবে। Oracle টা আমি সেট দিয়ে রেডি করে রাখবো। রেডি করে আপনাকে দেখাবো। এটা আ একটা ক্লাসের ভিতরে দেখায় দিব। কারণ নরমালি যেগুলি আছে ওগুলির মধ্যে এটা দেখানো যাবে না। যেগুলো যেমন MySQL বা এগুলির ক্ষেত্রে দেখানো যায় না। ওইটার ক্ষেত্রে আলাদা সার্ভার হলে সবচেয়ে ভালো হয়। যেমন Oracle এটার জন্য বেস্ট গুড। Oracle দিয়েই আমি Oracle এ কাজ করেছি এজন্য Oracle টাই আপনাদেরকে বললাম। তো ওইখানে যে ডাটাবেজের রিলেশন গুলি কিভাবে এই যে ইয়ার ডায়াগ্রামের না ইয়ার ডায়াগ্রাম থেকে আপনি যে ছবি এটার যে কনভার্সনটা এই কনভার্সনটা কিন্তু এটা কিন্তু ইয়া না। মানে আপনার বাস্তবে দেখানোর কিছু নাই এরকম। জাস্ট আপনার যে টেবিল তৈরি করেন না? জি স্যার। টেবিলটাই। আর কিচ্ছু না এখানে। জাস্ট এখানে হচ্ছে ইয়ার ডায়াগ্রাম থেকে কি টেবিলে কনভার্ট করা। এই ইয়ার ডায়াগ্রামটা তৈরি করতে হয় হাত দিয়ে। ঠিক আছে? ইয়ার ডায়াগ্রামটা জি হাত দিয়ে স্যার। কাগজে কলমে তৈরি করবেন আপনি। ইয়ার ডায়াগ্রাম তৈরি করার জন্য আপনার বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করা যায় আলাদা অথবা কাগজে কলমে তৈরি করা হয়। তৈরি করার পর সেখান থেকে আপনাকে এটাকে কনভার্ট করতে হয়। কনভার্ট করার পর সেই ডাটাবেসটাকে কিভাবে সেট করতে হয় সেটা দেখায় দিতে পারবো। যেটা কনভার্ট করার পর কিরকম দেখা যেতে পারে। আর সেটাকে তৈরি করার জন্য সাধারণত মাউস টেনে আপনি যখন একটা ডাটাবেজের ভিতরে ডাটা এন্ট্রি করে টেবিলটা তৈরি করবেন। আর এই টেবিলটা তৈরি করাটা হচ্ছে সেটা হচ্ছে ডাটাবেজের মধ্যে আপনার টেবিল তৈরি করতে হবে। সেটা ইস্যুটা অন্যরকম। তবে এই ইয়ার ডায়াগ্রামটা হাত দিয়ে তৈরি করতে হয়। হাত দিয়ে তৈরি করবে সেখান থেকে টেবিলটা তৈরি করে টেবিলটা তৈরি করার পর সেখানে প্রাইমারি কিটা কিরকম হয়ে থাকে, ফরেন কিটা কিভাবে ইনসার্ট করা হয়ে থাকে, তখন ওই টেবিলটা দেখতে কিরকম দেখা যায়, ওই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। দেখলে একটু ইন্টারেক্টিভ হবে আরকি জিনিসটা। জিনিসটা দেখে জি স্যার। হ্যাঁ, বলেন? জি স্যার ওইটাই বলতেছি। হুম, ঠিক আছে গুড। ওই জিনিসটা আমি দেখায় দিব আপনাকে। অবশ্যই দেখাবো। তবে অবশ্যই আপনারা যারা নিয়মিত ক্লাস করেন, অনেকেই তো করে না। তো তারা তো আর মনে করায়ে দিতে পারবে না। আপনারা আমাকে একটু অবশ্যই নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব আপনাদের দেখায় দেওয়ার জন্য। দেরি করব না। নেক্সট ক্লাসটায় হ্যাঁ, ঠিক আছে নেক্সট ক্লাসেই। ওকে। আর যার কাছে আমার নাম্বার আছে বা ইমেইল অ্যাড্রেস তো আছে এখানে। ইমেইল অ্যাড্রেসে অবশ্যই এর আগে যদি আপনারা বেশি আগ্রহ থাকেন আমার মনে থাকবে। যদি তারপরে যদি ভুলে যাই আপনারা খোঁচা মেরে দিবেন। একটা হাই দিয়ে দিবেন। তাহলেই বুঝতে পারবো যে ওই জিনিসটা। তখন আমি আগেই সব প্রিপারেশন করে আপনাকে দেখায় দিব জিনিসগুলা। আর ঐদিন অবশ্যই সময়টা আপনাদের ওই ১ ঘন্টা বা সোয়া ঘন্টায় হবে না। একটু সময়টা বেশি নিতে দিব। নিয়মিত ক্লাসের বাইরে আমি এটা সামনে দেখব। যারা আগ্রহী আছেন তারা দেখবেন। ঠিক আছে? আমাদের ওইটা সিলেবাসের চ্যাপ্টারের মধ্যে আছে না স্যার? এই সিলেবাসের ব্যবহার চ্যাপ্টারে করতে পারবো? হ্যাঁ, সিলেবাসে আছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসে আছে কিন্তু আমরা থিওরি ক্লাসগুলি করতেছি। আর আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের সাথে এই সময়ে অ্যাকচুয়ালি কুলানোটা অনেক টাফ। আপনাদের প্রচুর পড়াশোনা করতে হবে এতে। আ কুলানো যাচ্ছে না আরকি। এজন্য একটু লম্বা ক্লাস নিয়ে দেখাইতে হবে। স্যার সিলেবাসের বাইরে দেখতে চাচ্ছিলাম না মনে হয়। না, কারণ সিলেবাসের ভিতরেই সিলেবাসটা থাকবে। আপনি সিলেবাসের ভিতরেই বলতে পারেন। বাট
যেটা বলতেছি কি যে ক্লাসে যেটা আছে যে রেগুলার যে টাইম আছে এই টাইমের ভিতরে আপনি দেখতে পারবেন না। আরো বেশি সময় দিতে হবে। জি ওই স্যার। ক্লাসটা একটু লম্বা হবে সেটার কথা বলতেছি। তো ধরে রাখেন নেক্সট ডাটাবেস ক্লাসটা একটু লম্বা করব আমরা। ধরেন 2 আওয়ার্স। ঠিক আছে? স্যার এটা কত তারিখে আছে? আমরা কি শিডিউলে পাবো স্যার? কোনটা? নেক্সট ক্লাস হ্যাঁ, ডেটাবেস। নেক্সট ডাটাবেস ক্লাস বুঝতে পারিনি। জি স্যার, নেক্সট ডেটাবেস ক্লাসটা কত তারিখে? এটা আমরা শিডিউলে দেখতে পাবো না। দাঁড়ান রুটিনে দেখেন আছে কিনা? না থাকলে আমি সি প্রোগ্রামিং একটা ক্লাস বাদ দিয়ে ওইখানে ঢুকিয়ে দিব। আমরা এখনই দেখি। নেক্সট ক্লাস আছে সি। এটা হবে। বুধবার দিন হবে, করতে হবে। নেক্সট রবিবার। এই ক্লাসটা। স্যার এই যে 31 তারিখে তো আছে স্যার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বুধবার। ও আচ্ছা 31 তারিখ আছে। হ্যাঁ 31 তারিখে আমরা করব। জি স্যার। ঠিক আছে? 31 তারিখ জি 8টা থেকে ক্লাস হবে 10টা পর্যন্ত মিনিমাম। আরো বাড়তেও পারে। জি স্যার। আমরা সব কাজ গুছাইয়া খাওয়া-দাওয়া কইরা রেডি হয়ে বসবো। রিল্যাক্সে করব। ঠিক আছে? যেহেতু আমাদের এখন সময় বাইন্ডিং নেই। আগে যখন আমরা ক্লাসটা করাইতাম তখন দেখা যাচ্ছে সময় বাইন্ডিং ছিল। এখন স্যারেরা লাইসেন্স ভার্সন সফটওয়্যার নিয়ে নিয়েছে। এখন আমরা লং টাইম ক্লাস করতে পারি। কোনো সমস্যা নেই হাইসা খেলা। সো এখানে একটা সুবিধা আছে। তো আমরা লম্বা ক্লাস নিতে পারবো। আমার থেকে কোনো আপত্তি নেই। আপনারা যত বেশি পড়বেন, শিখতে চাইবেন, জানতে চাইবেন, আমার জানিতে খুব ভালোই লাগে। খারাপ লাগে না। আমি বাঙালি তো উপদেশ দিতে খুব মজা লাগে। এর মধ্যে পরীক্ষা কি ডিসেম্বরে হতে পারে স্যার? ডিসেম্বরের সম্ভাবনা কম। জানুয়ারির শুরুতেই হবে। জি স্যার। দেখেন আমার রুটিনই তো ডিসেম্বর পুরাটা। এবার আমরা আসি ডিরাইভ অ্যাট্রিবিউট বাদ দিন। ডিরাইভ অ্যাট্রিবিউট মানে হচ্ছে যেই অ্যাট্রিবিউটের ক্ষেত্রে যেমন মনে করেন এইজ কিন্তু আমরা ডেট অফ বার্থ থেকে আমরা হিসাব করে নিতে পারি। শুধু এটার ক্ষেত্রে তো আমাদের আলাদা টেবিল তৈরি করা দরকার নাই, তাই না? এটা যখন আমরা জি স্যার। তৈরি করব তখন আমরা ওইখান থেকে নিতে পারি। এজন্য ডিরাইভ অ্যাট্রিবিউট গুলো বাদ দিয়ে টেবিলটা তৈরি করার কথা বলা হইতেছে। এইবার আমরা আসি এই যে এখানে জাস্ট বোঝানো হয়েছে। তারপর আমরা আসতেছি এখন বিভিন্ন ধরনের ডাটা মডেল। এই ডাটা মডেলগুলির মধ্যে কি আছে দেখেন। ১ নাম্বার মডেল হচ্ছে গিয়ে হায়ারার্কিক্যাল মডেল, তারপর আছে নেটওয়ার্ক মডেল, রিলেশনাল ডাটা মডেল। এটা ইম্পোর্টেন্ট কিন্তু বুঝছেন? মডেলটা খুব ইম্পোর্টেন্ট। অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল, তারপর হচ্ছে এন্টিটি রিলেশনশিপ মডেল, শেষ। তো এই ডাটা মডেলগুলি দেখেন, প্রথমে আমরা দেখি এই যে হায়ারার্কিক্যাল ডাটা মডেল। হায়ারার্কিক্যাল ডাটা মডেলগুলিতে সাজানো হয় কিরকম ভাবে? যে এই মডেলগুলিতে হচ্ছে প্যারেন্টস আর চাইল্ড ট্রি স্ট্রাকচার আকারে সাজানো থাকে। যেমন প্রথম আছে কলেজ এন্টিটি, কলেজের আন্ডারে আছে ডিপার্টমেন্ট আরটা আছে কি ইনফ্রাস্ট্রাকচার, ডিপার্টমেন্টের মধ্যে আছে কোর্স, টিচার, স্টুডেন্ট, কোর্সের আন্ডারে আছে থিওরি এবং ল্যাব। এই যে একটা ট্রির মতো করে ধাপে ধাপে সাজানো। তো এই আকৃতি এই কাঠামোটাকে এটাকে আমরা বলতেছি হায়ারার্কিক্যাল ডাটা মডেল। মানে ধাপে ধাপে নিচের দিকে সেজে আসা যেটা হচ্ছে এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ডাটা মডেল। তো আপনারা এই ক্ষেত্রে এই ছবিটা কিন্তু অবশ্যই এঁকে দিবেন তাইলে আপনার জিনিসটা খুব আই ক্যাচিং হয় এবং পূর্ণ মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আসেন নেটওয়ার্ক মডেল। নেটওয়ার্ক মডেলের মধ্যে কিরকম থাকে? যে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। হায়ারার্কিক্যাল ডাটা মডেলের উন্নত সংস্করণ। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল ডাটা মডেলের একটা উন্নত সংস্করণ। এটা হচ্ছে এক ধরনের প্যারেন্টস এবং চাইল্ডের মধ্যে মেনি টু মেনি একটা রিলেশনশিপ থেকে থাকে। যেমন উপরে একটা লেভেলে আছে একটা এন্টিটি থাকবে। এই এন্টিটির সাথে ২ টা এন্টিটি আছে। তবে ২ টা এন্টিটির সাথে দেখেন ট্রির ক্ষেত্রে একটু পার্থক্য কিরকম হয়েছে এখানে দেখেন। এই ২ নাম্বারে যে পজিশনটা আছে এই এন্টিটির সাথে 4 আছে একটা এন্টিটি, এখানে আবার 5 একটা এন্টিটি আছে। কিন্তু এই ৩ নাম্বার এন্টিটির সাথে 5 এর সাথে একটা রিলেশন আছে, আবার এই 6 এর সাথে আলাদা রিলেশন আছে। তো এই 5 টা কি কমন হয়ে গেছে 2 এবং 3 এর জন্য।
অনেকটা আপনার কি এই হায়ারার্কিক্যাল ডাটা মডেলের মতোই আপনার নেটওয়ার্ক ডাটা মডেল, হায়ারার্কিক্যাল ডাটা মডেলটা হচ্ছে জাস্ট ধাপে, ধাপে নিচের দিকে আসছে। কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের জটিল প্রবলেম সলভ করার জন্য সাধারণত একটা উন্নত সংস্করণ আকারে তখন এই ডাটা মডেলটা তৈরি হইছে। এর এক্সাম্পল স্বরূপ যদি আমরা দেখতে চাই যেমন স্টুডেন্ট, এনরোল এবং কোর্স। এখানে একজন স্টুডেন্ট অনেক কোর্সে নিতে পারে। আবার একটি কোর্সে অনেক স্টুডেন্ট দ্বারা নেওয়া যেতে পারে। এই যে এই ধরনের যে সমস্যাগুলি হয়, আর এটা সাধারণত কিরকম? কোড অ্যানালাইসিস অথবা ডিবিএমএস বা আইডিএমএস ইত্যাদি হচ্ছে এর উদাহরণ। এইসবের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা হয়। এই ডাটা মডেলটা বেশি ব্যবহৃত দেখা যায়। তারপর হচ্ছে কি আমার নেটওয়ার্ক ডাটা মডেলের পর রিলেশনাল ডাটা মডেল। রিলেশনাল ডাটা মডেলের মধ্যে হচ্ছে কি কিরকম? যে এমলের সমস্ত টেবিলগুলি একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে একটা সংযুক্ত থাকে। যেমন দেখেন এই যে অ্যাক্টিভ কোড, এখানে দেখেন এইটার সাথে এই টেবিলের এই যে রুটের সাথে কানেক্টেড। আবার অ্যাক্টিভ কোড এটার সাথে এটা কানেক্টেড। এই যে এখানে কি হইছে? মেনি টু ওয়ান একটা রিলেশনশিপ হয়ে গেছে। এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক হয়েছে। তো এখানে এই টেবিলের সম্পর্ক কোন জায়গায়? এই টেবিলের সাথে সম্পর্ক হচ্ছে কোথায়? অ্যাক্টিভিটি কোড এবং অ্যাক্টিভিটি কোড। এই দুইটা কোডের ভিতরে এই অ্যাক্টিভিটি কোড কোনটা? মূলত এখানে মনে হয় আরেকটা নাম হইতো, ঠিক আছে? এখানে ভুল করে অ্যাক্টিভিটি কোড লিখে ফেলা হয়েছে। তো এই অ্যাক্টিভিটি কোডের সাথে এই অ্যাক্টিভিটি কোড, আর এই যে অ্যাক্টিভিটি কোড এখানেটা আছে এটার সাথে অ্যাক্টিভিটি কোড, দেখেন প্রত্যেকটার সাথে কি এখানে যে ভ্যালুগুলি আছে, এখানে ভ্যালু আছে, এখানেও ভ্যালু আছে। এখানে অ্যাক্টিভিটি কোড এই টেবিলের জন্য, এই টেবিলের জন্য অ্যাক্টিভিটি কোড, এখানে এই টেবিলের জন্য অ্যাক্টিভিটি কোড। এই তিনটার সাথে দেখেন একটা করে এই কলামটা, এই অ্যাট্রিবিউটটা একই। তবে এই টেবিলের মধ্যে আপনার আছে তিনজন, তিনটা, এখানে আছে দুইটা, এখানেও আছে তিনটা। তো প্রতিটা টেবিল যে একই রকম হবে তা না। এই মডেলের সমস্ত টেবিলের আকার সংরক্ষণ হয়তো প্রতিটি টেবিলের সারি এক একটি রেকর্ড এবং কলামের এক একটি অ্যাট্রিবিউট নির্দেশ করে থাকে। তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে যার সাথে যার লিঙ্ক থাকে সেই টেবিলগুলি দেখবেন নামগুলি মানে অ্যাট্রিবিউট নামগুলি একই থেকে থাকে। যে টেবিলটা হচ্ছে সাধারণত কি এন্টিটি বলতেছি, আমরা প্রতিটি কলামকে অ্যাট্রিবিউট বলতেছি। এখানে দেখেন এই যে অ্যাক্টিভিটি কোড, অ্যাক্টিভিটি কোড, অ্যাক্টিভিটি কোড, এই তিনটা জিনিস একই রকম। যখন এই টেবিলের সাথে আপনি লিঙ্ক করতেছেন মানে কি এই রাউট নং এর সাথে না, দেখাচ্ছে সুবিধার্থে এখানে এই দাগগুলো এইভাবে থাকে। এবং যখন আমাদের নেটওয়ার্কের জন্য এই রিলেশনশিপটা তৈরি করা হয়, এটা হচ্ছে কোড দিয়ে তৈরি করা হয়, গ্রাফিক্যাল মোডে তৈরি করা হয়ে থাকে। এই গ্রাফিক্যাল মোডে যখন তৈরি করা হয় তখন এই যে টেনে টেনে এইভাবে লিঙ্ক করে দেওয়া যেতে পারে। যখন কিন্তু উক্ত ভ্যালু এখানে থাকতে হয়, ওই ধরনের অ্যাট্রিবিউট থাকতে হয়, তখন এটা লিঙ্ক হয়ে যায়। এটাকে আমরা বলতেছি রিলেশনাল মডেল। একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে যে ডাটাগুলি কিভাবে সংগ্রহ হয়েছে সেটা রেকর্ডগুলিকে বিভিন্ন ধরনের রিলেশনের মাধ্যমে করা থাকে। আর একটা টেবিলের সাথে আরেকটা টেবিলে কি ফরেন কি আকারে থাকে রিলেশন। এই যে একটা ডাটা টেবিল আকারে সংগঠিত হয়ে থাকে, রিলেশন নির্ধারণ করা হয় প্রাইমারি কি এবং ফরেন কি দ্বারা। এগুলি অ্যাড করা হয় কি প্রাইমারি কি এবং ফরেন কির মাধ্যমে সাধারণত লিঙ্কগুলি করা হয়ে থাকে। এসকিউএল ব্যবহার করে সহজে ডাটাকে অ্যাক্সেস করা যায়। এসকিউএল মানে কি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সহজে এই লিঙ্কগুলি অ্যাক্সেসগুলি করা যায় এবং লিঙ্কগুলি তৈরি করার পরে দেখেন এর বাস্তব উদাহরণ একটা জাস্ট এখানে তো একটা টেবিল দেওয়া হয়েছে, এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে স্টুডেন্ট আইডি, নেম এবং ডিপার্টমেন্ট। এখানে দেখেন ডিপার্টমেন্ট এবং রোম নং। তাইলে এখানে ডিপার্টমেন্টটা হচ্ছে কি প্রাইমারি কি, এই প্রাইমারি কিটা এটার জন্য কি ফরেন কি হিসেবে ইউজ করা হয়েছে। তাহলে এই দুইটাকে লিঙ্ক করা হয়েছে কি দিয়ে, এই ডিপার্টমেন্ট দিয়ে এই দুইটার সাথে লিঙ্ক করলাম। এই যে এখানে ডিপার্টমেন্ট কলাম দ্বারা দুইটি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করা হয়েছে। এই ডিপার্টমেন্ট দ্বারা এই ডিপার্টমেন্টে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে, এটাকে আমরা বলতেছি স্টুডেন্ট। এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, এটা মনে করেন একটা ডিপার্টমেন্ট টেবিল। এই ডিপার্টমেন্টের সাথে এই ডিপার্টমেন্টের একটা রিলেশন করা হয়েছে কিসের, এই আর এটা কি ফরেন কি হিসেবে ইউজ হয়েছে, আর এখানের মধ্যে ডিপার্টমেন্টে ইউজ করা হয়েছে প্রাইমারি কি আকারে। এই দুইটা এখানে লিঙ্ক করা হয়েছে। তো এই লিঙ্কের এই কাজগুলি যেমন এটার সঙ্গে সম্পর্ক আমরা কিন্তু তার টেনে বা দাগ টেনে বোঝানো হইতেছে না, এভাবেই দেখানো যাচ্ছে। আর এটা যখন কোডের মাধ্যমে সেটা বোঝানো যায়, একটা টেবিল এরকমই দেখা যাবে কিন্তু এর মধ্যে রিলেশনটা প্রাইমারি কি আর ফরেন কি এই জিনিসগুলি দিয়ে বিল্ড আপ করা হয়ে থাকে। যেমন এখানে ডিপার্টমেন্ট কলামের মধ্যে দুইটি টেবিলের সম্পর্ক তৈরি করা হয়েছে কিসের মাধ্যমে, প্রাইমারি কি এবং ফরেন কির মাধ্যমে। দেখেন রিলেশন নির্ধারণ করার জন্য প্রাইমারি কি এবং ফরেন কি দ্বারা মানে ব্যবহার করা হয়ে থাকে।
তো এই ধরনের এই ধরনের টেবিলে আপনি দেখে আপনি নরমালি বুঝবেন না, কিন্তু বোঝা যাচ্ছে কিসের মাধ্যমে সম্পর্ক হইতেছে, কারণ এটা যেহেতু প্রাইমারি কি, আর এই প্রাইমারি কি এখানে ফরেন কি হিসেবে ইউজ করা হয়েছে, তাহলে সো এখানে একটা অদৃশ্য একটা বন্ধন ক্রিয়েট হয়ে গেছে, ভালো লাগার বন্ধন। এখানে দেখেন ব্যবহার করেছে MySQL, Oracle, তারপরে দিয়া REST SQL, MS Access, এগুলি এছাড়া আরো আছে যেসব ডাটাবেজের মধ্যে এই ধরনের এই রিলেশন আমরা দেখতে পাই ডাটাবেজ তৈরি করতে। এখন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল। এইবার আসেন আসল খেলা। তো এই অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেলটা হচ্ছে কিরকম, এই ডাটা মডেলে আকার এই অবজেক্ট আকারে ডাটাগুলি সংরক্ষণ করা হয়ে থাকে বিভিন্ন অবজেক্ট আকারে। যে বর্তমানে আমাদের যে ধরনের চলতেছে বিভিন্ন ডাটা বেজের খেলা সবকিছু, এগুলি কি সব অবজেক্ট আকারে কাজ করা হয়। এই অবজেক্ট আকারে কাজ করার কারণে অনেক বড় বড় প্রোগ্রামিং করতে পারছি, বিভিন্ন প্রবলেম সলিউশন করা যায়, বড় ধরনের আমার বিগ ডাটা অ্যানালাইসিস করা সম্ভব হচ্ছে। এই মডেলে অবজেক্ট আকারে সংরক্ষিত হয়ে থাকে এবং ডাটা, অ্যাট্রিবিউট এবং অপারেশন মেথড, দেখেন এই ডাটা কি বলছে, অ্যাট্রিবিউটকে এখানে ডাটা আকারে উল্লেখ করা হয়েছে এবং অপারেশনকে মেথডসগুলিকে অপারেশন আকারে উভয়কে একত্রে ধারণ করে থাকি, এবং ডাটা এবং অপারেশন সবগুলি এই অ্যাট্রিবিউট এবং মেথডগুলিকে উভয়কে একত্রে ধারণ করতেছে একসাথে। মানে একটা শুধুমাত্র এই অবজেক্ট ওরিয়েন্টেড সুবিধাটা হচ্ছে কিরকম, যে আপনি অনেকগুলি ঘটনাকে আপনি একসাথে করে ফেলতে পারতেছেন। এইখানে দেখেন জাস্ট উদাহরণটা লক্ষ্য করেন, অবজেক্ট, এখানে অবজেক্টটা কি স্টুডেন্ট, আর অ্যাট্রিবিউট গুলো কি আছে, নেম, রুল এবং ডিপার্টমেন্ট। এর আন্ডারে যে মেথডগুলি আছে কি, গেট রেজাল্ট এবং আপডেট ইনফো। এখন আপনি যখন এগুলিকে একত্রিতভাবে কাজ করতে পারবেন, তখন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয়ে গেল। এই যে ডাটা ও তার আচরণ একসাথে সংরক্ষণ হয়ে থাকে। একটা ডাটা, তার আচরণ বা বৈশিষ্ট্যগুলি, আচরণিত বৈশিষ্ট্য, একটা ডাটা এবং তার বৈশিষ্ট্য একসাথে। ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন এবং পলিমারিজম সমর্থন করে। জটিল ডাটা ও মাল্টিমিডিয়ার তথ্য সংরক্ষণের উপযোগী। মাল্টিমিডিয়া তো বুঝতে পারতেছেন, অডিও, ভিডিও, পিকচার, এই জিনিসগুলি দিয়েও আমরা এখানে কাজ করতে পারি এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হওয়ার কারণে, অবজেক্ট ওরিয়েন্টেড ফ্যাসিলিটি আসার কারণে। আগে অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না, পরবর্তীতে আসছে, এর কারণে আমরা খুব সহজে ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন এবং পলিমারিজম এই কাজগুলি করতে পারি। দেখেন এখানে যদি নরমালি যদি আমরা চিন্তা করি, একটা শেপ আছে, শেপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা আন্ডারে কি আছে, গেট এরিয়া এবং গেট প্যারামিটার, এই দুইটা মেথড আছে এখানে। আর এই উপরটা কি, এটা একটা অ্যাট্রিবিউট। এই যেমন সার্কেল, সেন্টার, রেডিয়াস, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। তার ভিতরে আমাদের মেথডগুলো এগুলো ইউজ করে একটা করে গ্রুপ করে এই যে একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। এগুলি প্রত্যেকটা একটা অবজেক্ট আকারে থাকতেছে। এটাকে আমরা বলতেছি অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল। এই ধরনের ডাটা মডেলগুলো বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল, যেখানে কিনা আমাদের কি থাকতেছে, অ্যাট্রিবিউট এবং মেথডস, অ্যাট্রিবিউট এবং মেথডস, অথবা কি বলতে হবে, ডাটা এবং তার বৈশিষ্ট্য, এগুলি একসাথে থেকে থাকে। এটাকে আমরা বলতেছি অবজেক্ট ওরিয়েন্টেড ডাটা মডেল। এন্টিটি রিলেশনশিপ মডেল। এন্টিটি রিলেশনশিপ মডেল মানে হচ্ছে ইয়ার ডায়াগ্রাম মডেল। এই ডাটাবেজের ডিজাইন, কনসেপচুয়াল মডেল এবং এন্টিটি অ্যাট্রিবিউট রিলেশন দ্বারা ডেটা উপস্থাপন করা হয়, যেটা যে ইয়ার ডায়াগ্রাম আকারে, যেটাকে বলতেছিলাম যে ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করে ডাটাবেজ কিভাবে গঠন করা হয় সেটাকে অঙ্কন করা হয়ে থাকে। তো এখনকার যুগে কি হয়ে থাকে, যে যখন একটা ডাটাবেজ তৈরি করে বা প্রোগ্রাম তৈরি করে, সাথে সাথে যে যখন তারা বিক্রি করে, তখন এরকম ইয়ার ডায়াগ্রামটা কিরকম রিলেশন আছে সেই জিনিসটা একটা ডিজাইন করে দেখায়, যে এই ডাটাবেজটা ইন্টারনালি এইভাবে ডিজাইন করা আছে। এবং সেটা এতটাই বাস্তবধর্মী, যদি আপনি যদি দেখেন, দেখলেই ইয়ার ডায়াগ্রাম যে বাস্তবধর্মী দেখলে আপনি পুরা কি হবেন, আতঙ্কিত হয়ে যাবেন, এত জটিল দেখা যায়।
কারণ যখন নরমালি যখন মনে করেন একটা বড় সফটওয়্যার যদি আমরা চিন্তা করি বা বড় না, একটা নরমাল যদি মনে করেন যে একটা সুপার শপ আছে, একটা সুপার শপের মধ্যে একটা সফটওয়্যার যেগুলি চলে, যেখানে দিয়ে আপনারা পারচেজ করেন, প্রোডাক্ট পারচেজ করলে যেকোনো সুপার শপগুলিতে যেমন মনে করেন যে স্বপ্ন অথবা আড়ং আছে বা বিভিন্ন ধরনের আছে যে এই সুপার শপগুলি, এই সুপার শপগুলিতে যে সফটওয়্যারগুলিতে তারা যে এন্ট্রি করে, এই সফটওয়্যারগুলির ইয়ার ডায়াগ্রাম যদি দেখি, আমরা একটু দেখি এক্সাম্পল এখানে আমরা দেখতে পাই কিনা। ER লেখা আসতেছে না কেন? POS সফটওয়্যার। এখানে যদি ছোট্ট আকারে আছে, দেখেন এখানে নরমাল একটা টেবিলের ক্ষেত্রে আমরা দেখি এন্টি রিলেশনের ক্ষেত্রে অল্প একটু আসছে। এটা ছোট্ট একটা সিস্টেম, এখানে অল্প কয়েকটা টেবিল নিয়ে ছোট একটা প্রসেসর দেখাইছে যে কিরকম রিলেশন আছে, কার সাথে কার কিভাবে আছে। এটা POS টার্মিনাল, রিটেল স্টোর, লয়ালিটি পয়েন্ট কার্ড, কাস্টমার, এগুলো প্রতিটা কি টেবিল আছে, টেবিলের ভিতরে টেবিলের সাথে কার সাথে কার কিভাবে রিলেশন আছে, এই রিলেশনগুলি এখানে এই যে উপস্থাপন করে দিছে এভাবে। এবং এরকম আরো থাকে, বিভিন্ন ধরনের থেকে থাকে। আর এভাবে যে এয়ার ডায়াগ্রামগুলি এই যে দেখেন, এটা POS সিস্টেমের ক্ষেত্রে। তবে এখানে জাস্ট আপনাকে হিংস দিয়ে জাস্ট বোঝানো হয়েছে, টোটাল ক্লিয়ারলি বোঝানো হয় নাই। জাস্ট কাস্টমার এই জিনিসটা বোঝানো হয়েছে জাস্ট ক্রেতাদের জন্য, যারা কিনা এই সফটওয়্যারটা কিনতে চায় তাদের জন্য, তারা যাতে বুঝতে পারে সেই জন্য জাস্ট দেখানো হয়েছে। এখানে ডিটেলস উল্লেখ করা হয় নাই। তারপরে আমরা আসি থ্রি সেভেন, তারপরে আছে কত 1 মিনি অনেক। আচ্ছা, এখানেই শেষ করে দিব আজকে আমরা 3.7 পর্যন্ত কথা বলি, শেষ করে দিব 3.7 পার্টটাই। চিত্রের সাহায্যে সত্তা সম্পর্কে সীমাবদ্ধতা মানে ম্যাপিং, কার্ডিনালিটি এবং অস্তিত্ব বর্ণনা করা। তো ম্যাপিং কার্ডিনালিটি জিনিসটা কি দেখেন, ইয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে ডাটা মডেল হলো সেই নিয়মসমূহ যা এন্টিটি গুলোর মধ্যে সম্পর্ক, ধরন এবং নির্ভরতা নির্দেশ করা। তো এই ক্ষেত্রে তিনটা জিনিস থাকে আপনাদের এই সীমাবদ্ধতার ক্ষেত্রে, কি ইয়ার ডায়াগ্রামের যেই সীমাবদ্ধতা, ইয়ার ডায়াগ্রামের সীমাবদ্ধতা হচ্ছে কয়টা? তিনটা। এটা হচ্ছে ম্যাপিং, কার্ডিনালিটি, আরটা হচ্ছে এক্সিস্টেন্স কনস্ট্যান্ট অথবা পার্টিসিপেশন, আরটা হচ্ছে কি কনস্ট্যান্টস। তো এটা হচ্ছে কি সীমাবদ্ধতা থাকতেছে, আরটা হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটি সীমাবদ্ধতা, আরটা হচ্ছে এক্সিস্টেন্স সীমাবদ্ধতা। তো মানে অস্তিত্ব সীমাবদ্ধতা যেটাকে আমরা বলতেছি। তো ম্যাপিং সীমাবদ্ধতাগুলি কিরকম থাকে? এই যে ম্যাপিং ডায়াগ্রাম, ম্যাপিং কার্ডিনালিটি দ্বারা বোঝানো যায় যে এন্টিটি এর সাথে এন্টিটি কতগুলো ইনস্ট্যান্স সম্পর্ক হতে পারে, একটা এন্টিটির সাথে অন্য এন্টিটির গুলোর কত ধরনের সম্পর্ক থাকতে পারে সেটাকে বোঝানো হয়েছে। এই ম্যাপিং কার্ডিনালিটি বা ম্যাপিং সীমাবদ্ধতার ক্ষেত্রে আমরা কি দেখতেছি? ম্যাপিং সীমাবদ্ধতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা এন্টিটির সাথে অন্য কতগুলো এন্টিটির কিরকম সম্পর্ক থাকতে পারে সেই জিনিসটাকে উপস্থাপন করা হয়। যেমন একটা এন্টিটির সাথে কয় ধরনের সম্পর্ক থাকতে পারে, একটা এন্টিটির ভিতরে আমরা জানি যে 4 ধরনের সম্পর্ক থাকে, 1 to 1, 1 to many, many to 1, many to many। এই জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে, আর কিছু না।
এই যে 1 to 1, 1 to many, many to many, many to 1 যেগুলি আমরা কথা বলেছিলাম। একই জিনিস। জাস্ট এখানে যে সীমাবদ্ধতার কথা বলেছে এন্টিটি রিলেশনশিপের মানে ER ডায়াগ্রামের যে সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা হচ্ছে ৩ টা ম্যাপিং সীমাবদ্ধতা আর আছে অস্তিত্ব সীমাবদ্ধতা আছে কি সীমাবদ্ধতা? এই ER ডায়াগ্রামের যে ম্যাপিং সীমাবদ্ধতার ক্ষেত্রে কয় ধরনের আছে? ৩ ধরনের ৪ ধরনের থাকে। 1 to 1, 1 to many, many to 1 অথবা many to many অনেকের সাথে অনেকের। আরেকটা হচ্ছে এক্সিস্টেন্স সীমাবদ্ধতা বা পার্টিসিপেশন কনস্ট্যান্টস। তো এই সীমাবদ্ধতাগুলি হচ্ছে কিরকম? এই সীমাবদ্ধতার ক্ষেত্রে দ্বারা বোঝানো যায় যে একটা এন্টিটি কোন রিলেশনশিপের বাধ্যতামূলকভাবে অংশ নেবে কিনা টোটাল পার্টিসিপেন্টস সেটা বোঝানো হচ্ছে। তো এটা কি একটি সীমাবদ্ধতা দ্বারা এই সীমাবদ্ধতা দ্বারা মানে এক্সিস্টেন্স দ্বারা বোঝানো যায় যে এন্টিটি কোন রিলেশনশিপের বাধ্যতামূলকভাবে অংশ নিবে। কোন রিলেশনশিপের সাথে সে বাধ্যতামূলক অংশগ্রহণ নিবে সেটাকে বলছি টোটাল পার্টিসিপেশনস বা পার্টিসিপেশনস কনস্ট্যান্ট। তো টোটাল পার্টিসিপেশন সম্পূর্ণ অংশগ্রহণ বলতে প্রতিটি এন্টিটি ইনস্ট্যান্স অবশ্যই সম্পর্কে অংশগ্রহণ করবে মানে প্রত্যেকটাই। এখন দেখেন আরেকটা হচ্ছে পার্শিয়াল পার্টিসিপেন্টস। এখানে কি কয়টা থাকে? পার্টিসিপেশনের ক্ষেত্রে কয় ধরনের থাকে? ২ ধরনের থাকে। একটা হচ্ছে কি টোটাল আর হচ্ছে পারসেপশনাল। এখন টোটালের মধ্যে কি আছে দেখেন এই টোটাল পার্টিসিপেশন দেখেন এখানে যতগুলি আছে প্রত্যেকটা প্রত্যেকের সাথে আছে কানেকশন। এটাকে আমরা বলছি টোটাল। যেসব এন্টিটি আছে সবাই টোটালের সাথে সবার সাথে সম্পর্কযুক্ত। আরেকটা হচ্ছে যে কিছুর সাথে সম্পর্ক। যেমন দেখেন এখানে ভিতরে এর সাথে সম্পর্ক হচ্ছে ৩ জনের আর এর সাথে সম্পর্ক হচ্ছে ২ জনের। এটা কি পার্শিয়াল পার্টিসিপেশন। যখন আপনার এই ম্যাপিং ডায়াগ্রাম ভিতরে কি আছে? যখন উপরে যেগুলি করেছিলাম দেখেছিলাম এগুলি কি প্রত্যেকটার ভিতরে কি একজনের সাথে যেমন এইটাকে যদি আমি চিন্তা করি এই ডিপার্টমেন্টের সাথে এই ডিপার্টমেন্টের সাথে সম্পর্ক আছে কিন্তু এখানে নেম নাই আর নাই স্টুডেন্ট নাই কিছু নাই আর নাই এগুলি কি সব পার্শিয়াল। আর টোটাল মানে কি প্রত্যেকের সাথে থাকবে একটা ইয়ার ডায়াগ্রামে যতগুলি এন্টিটি থাকে প্রত্যেকের সাথে সম্পর্ক থাকবে এগুলির ক্ষেত্রে আমরা বলছি টোটাল পার্টিসিপেশন আর আছে পার্শিয়াল পার্টিসিপেশনস। তারপর হচ্ছে কি কনস্ট্যান্ট কি সীমাবদ্ধতাগুলি হচ্ছে কিরকম কি কনস্ট্যান্ট দ্বারা বোঝানো হয় যে একটি রিলেশনের কোন এন্টিটি কতগুলো অ্যাট্রিবিউট ইউনিক হবে তার রিলেশনকে চিহ্নিত করবে। যেমন দেখেন আপনারা একটা টেবিল তৈরি করেছেন একটা এন্টিটি সেট আছে একটা এন্টিটি আছে এই এন্টিটি এগেইনস্টে কিছু অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউট গুলি প্রত্যেকে তো আপনার ইউনিক হওয়া সম্ভব না। যেমন মনে করেন একটা ক্লাসের ক্ষেত্রে আপনার রোল নাম্বার ইউনিক হইতে পারে এবং রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক হইতে পারে কিন্তু সাবজেক্টগুলি তো আপনার ইউনিক হয় না বা টিচার ইউনিক হয় না ডিপার্টমেন্ট ইউনিক হয় না। একই স্টুডেন্টের অনেক একই সাবজেক্ট থাকতে পারে একই টিচার থাকতে পারে একই ডিপার্টমেন্ট হতে পারে কিন্তু আপনার কি একটা ক্লাসের ক্ষেত্রে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই ইউনিক পেতে পারি সবগুলি হয় না আবার অনেক সময় সবগুলি হতে পারে। এই যে কি কনস্ট্যান্ট দ্বারা বোঝানো হয় যে একটি রিলেশনশিপ এ কোন এন্টিটির কতগুলো অ্যাট্রিবিউট ইউনিক হবে তার রিলেশনকে চিহ্নিত করবে। যেমন একজন টিচার একাধিক স্টুডেন্টকে পড়াতে পারে কিন্তু প্রতিটি স্টুডেন্ট শুধুমাত্র একজন টিচার দ্বারা নির্ধারিত হতে পারে। এক্ষেত্রে টিচারের দিকে কি কনস্ট্যান্ট থাকে টিচারটা কি কনস্ট্যান্ট ভ্যালু থাকে কনস্ট্যান্ট এটা সবার জন্য একই। এটা হচ্ছে কি সীমাবদ্ধতা আমরা বলতেছি। তো এখানে যে যতগুলি টিচার আছে দেখেন একজন টিচারে একাধিক স্টুডেন্ট পড়াতে পারে কিন্তু প্রতিটি স্টুডেন্ট শুধুমাত্র একজন টিচার দ্বারা নির্ধারিত হয়ে থাকে। প্রতিটা টিচারের কি স্টুডেন্টে কি একজন টিচারই থাকতেছে। যদি এরকম হয়ে থাকে যে একজন টিচার না হয়ে আলাদা থাকতে পারে এই যে একটা বাধ্যতামূলক বিষয়গুলি থাকতেছে বা অনেকগুলো স্টুডেন্টের একটা কোর্স থাকতেছে একটা কোর্সের সাথে ওই স্টুডেন্টগুলির সম্পর্ক বা অনেকগুলি স্টুডেন্টের সাথে অনেকগুলি কোর্সের সম্পর্ক এই যে একটা বাধ্যতামূলক থাকতেছে কি কনস্ট্যান্টের ক্ষেত্রে এটাকে বলতেছে আমরা কি কনস্ট্যান্ট সীমাবদ্ধতা। আর একটা সংক্ষেপে এখানে উপস্থাপন করা হয়েছে যেখানে ম্যাপিং কার্লিটির সাথে সম্পর্কগুলি সংখ্যাগত অনুপাত
এটা কিছু ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি থাকতেছে। আরটা হচ্ছে কি পার্টিসিপেন্ট এক্সিস্টেন্স, বাধ্যতামূলক ঐচ্ছিকতা অংশগ্রহণ, আরটা হচ্ছে কি কনস্ট্যান্ট কোনো অ্যান্টি রিলেশনে চিহ্নিত ব্যবহার করা। ইউনিক আইডেন্টিফায়ার, একটা ইউনিক আইডেন্টিফায়ার ইউজ করেছি স্টুডেন্ট অ্যাডভাইজারের সাথে, এমপ্লয়মেন্ট ডিপার্টমেন্টের সাথে, টিচার এবং স্টুডেন্টের সাথে। আচ্ছা, আজকে আমরা সামনের দিকে আর অগ্রসর হব না। নেক্সট ক্লাসে আমরা দেখব, সামনের দিকে দেখব। তো এখানে অল্প একটু আছে, পরবর্তী চ্যাপ্টারগুলি আরেকটু সহজ বোধ হবে, একটু রসকস থাকবো। আজকের সাবজেক্টের রসকস অনেক কম ছিল। নেক্সট চ্যাপ্টার থেকে আমরা একটু রসকস পাবো ইনশাল্লাহ, আশা করা যায়। জি স্যার, আজকে চ্যাপ্টার অনেক রসকস কম ছিল, মাথার উপর দিয়ে যাচ্ছিল স্যার। আচ্ছা, একটু পরে একটু দেখেন, কারণ বিষয়টা হচ্ছে কি আপনার ডাটাবেজের সাথে অ্যাকচুয়ালি জড়িত না, ঠিক আছে? এই জিনিসটা সম্পূর্ণ আপনাদের নতুন। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালও আপনারা ওইভাবে দেখেন না, মানে বাস্তবে ডাটাবেজের সাথে একটু জড়িত থাকলে হয়তো জিনিসগুলো আর একটু ক্লিয়ার হয়তো বুঝতে পারতেন। এই জন্য আমি ডেটাবেস প্রথম সম্পর্কে আমরা next- ধারণা যেটুকু পাইছি এইচএসসি লেভেলে, কিন্তু এখানে একটু জটিল দেখতেছি, পেছনে পেছনে এটা মোটে এটা ওটা জড়াই যাচ্ছে একেবারে বিষয়টা হচ্ছে একটার কি সঙ্গে এটা একটু তো ডিপ হবেই। আপনারা কিন্তু অ্যাডভান্স করছে, বুঝতে পারছেন না? কিন্তু অ্যাডভান্স কোর্স আপনারা যেটা করতেছেন এটা কিন্তু ছোট কোর্স না, অনেক বড় কোর্স, অনেক ভাস্ট কোর্স। স্যার ওই যে প্রোগ্রামিং গুলো তো ঠিক আছে স্যার, প্রোগ্রামিং যতটুকু আছে বেসিক লেভেল দেওয়া আছে। একদম বেসিক লেভেল দেওয়া আছে, কিন্তু ডাটাবেজে যখন আপনি আসবেন তখনই তো মনে করেন আপনি একটু বাড়তি কিছু চলে আসতেছে। স্যার কোনো ওয়েবসাইট কি ডাটাবেস ছাড়া হতে পারে স্যার? হইতে পারবে না? অবশ্যই হইতে পারে। স্ট্যাটিক ওয়েবসাইটগুলি ডাটাবেজ ছাড়া ডাটাবেস হয়তো। বেস গুলো কি বেশি হয়ে থাকে স্যার? হুম? মানে ওয়েবসাইট ডাটাবেস ওয়েবসাইটই তো বেশি হয়ে থাকে তুলনামূলকভাবে। আপনার যেগুলি ডাইনামিক ওয়েবসাইট ম্যাক্সিমাম জি গুলি স্যার। ক্ষেত্রে ডাটাবেজ আছে। আচ্ছা। তবে ডাটাবেজের মধ্যে খুব খুব সিম্পল ডাটাবেজ ইউজ করা হইতেছে, যেগুলি মনে করেন যে আপনার সিএমএস যে ওয়েবসাইটগুলি আছে এগুলি খুব সিম্পল থাকে, এগুলি আহামরি তেমন কিছু থাকে না। আপনাদের নেক্সট ক্লাসে আশা করি প্রথম আমরা প্র্যাকটিক্যালি একটু দেখব, তারপর আমরা থিওরি শুরু করে দিব। একটু দেখে জি স্যার। তারপরে শুরু করে দেব ইনশাল্লাহ। আর সবাই ভালো থাকবেন। আপনাদের জি স্যার, আপনি জন্য ভালো দোয়া রইল, থাকবেন। আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।